প্রিয় ফেসবুক ভাই ও বোনেরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে এক ব্যতিক্রমধর্মী ভিডিও বানাতে যাচ্ছি। আমার ভিডিওটা সবসময়ই ইনস্ট্রাকটিভ, শিক্ষণীয় বিষয় সেখানে যুক্ত থাকে। যেহেতু আমি একজন আইনের ছাত্র, একজন সরকারি অফিসার এবং একজন বিশ্ববিখ্যাত জার্নালিস্ট এবং বিশ্ববিখ্যাত শিক্ষক, কাজেই আমার ভিডিওটা ইনস্ট্রাকটিভ এবং ব্যতিক্রম হওয়াই স্বাভাবিক। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর যুগ। এখানে জীবনের প্রতিটি কার্য বিজ্ঞানের উপরে নির্ভরশীল, প্রযুক্তির উপর নির্ভরশীল। এখানে আবেগের কোনো স্থান নেই। নিজস্ব বিচার বুদ্ধি, প্রযুক্তি, যোগ্যতা এবং দক্ষতা একমাত্র মানদণ্ড। এই যুগে টিকে থাকতে হলে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, জ্ঞানের বুদ্ধির সর্বোচ্চ ব্যবহার এবং বিজ্ঞানের সর্বোচ্চ ব্যবহার আত্মস্থ করতে হবে। একজন সফল রাষ্ট্রনায়ক বা একজন সফল রাজনীতিবিদ হওয়ার জন্য যে যোগ্যতাটা বর্তমান যুগে প্রয়োজন, সে যোগ্যতাটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির উপর তার অত্যন্ত দক্ষতা, যোগ্যতা এবং প্রযুক্তির উপর তার অসীম ভালোবাসা, যোগ্যতা, দক্ষতা এবং প্রযুক্তির প্রতি অসীম ভালোবাসা থাকতে হবে। মূর্খ, অশিক্ষিত, স্বশিক্ষিত লোকের এই যুগে কোনো খাওয়া নাই। বাংলা ভাষা বললাম, খাওয়া নাই। অশিক্ষিত, মূর্খ, স্বশিক্ষিত এইসব লোকের, আবোল তাবোল লোকের বাংলাদেশে কোনো এখন খাওয়া নাই। এখন বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে যোগ্যতা, দক্ষতা, বিজ্ঞানের উপর তার আধিপত্য, প্রযুক্তির উপর আধিপত্য, এআই এর উপর আধিপত্য এবং সর্ববিষয়ে তাকে দক্ষতার পরিচয় দিতে হবে। যিনি প্রযুক্তিতে, বিজ্ঞানে সবার চেয়ে এগিয়ে থাকবেন তিনিই হবেন নেতা। কারণ এখন ইন্টারনেটের যুগ। আপনি একটা কথা বললে সাথে সাথে তার ফিডব্যাক পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটি কথা বললে 1 সেকেন্ডের ভিতরে কোটি কোটি ফিডব্যাক পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রত্যেকটা কথা বলার সময় বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগাতে না পারলে মূর্খ, অশিক্ষিত এবং স্বশিক্ষিত হয়ে দেশ চালাতে পারবে না। দেশ চালাতে হলে দেশের মানুষের সর্বোচ্চ অগ্রাধিকার আগে চিন্তা করতে হবে। দেশের মানুষ কি চায়, দেশের মানুষের কি সমস্যা, দেশের মানুষের কি প্রয়োজন, সে জিনিসটা অনুধাবন না করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করলে তিনি পস্তাবেন। ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করলে তিনি পস্তাবেন। মানুষ এখন অনেক সচেতন। ধর্মকে কাজে লাগিয়ে কিংবা কোনো ৭১-এর চেতনাকে কাজে লাগিয়ে বা কোনো ইমোশনকে কাজে লাগিয়ে ফায়দা লুটার সময় শেষ। এখন রাজনীতিবিদ হতে গেলে তাকে লেখাপড়া শিখতে হবে,
বিজ্ঞান জানতে হবে, প্রযুক্তিকে জানতে হবে এবং রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, কূটনীতি, সামরিক বিজ্ঞান তথা পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি প্রত্যেকটা দেশের সাথে কী রকম সম্পর্ক স্থাপন করতে হবে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে হবে, সেগুলি জানতে হবে। মূর্খ, অশিক্ষিত, অদক্ষ, অযোগ্য এবং স্বশিক্ষিত, এই স্বশিক্ষিত লোকের, মূর্খ লোকের বাংলাদেশ এখন নয়। এখন বাংলাদেশ হচ্ছে আধুনিক বিশ্বের সাথে তাল মিলানোর জন্য প্রযুক্তিগত বিজ্ঞানের সদ্ব্যবহার এবং আধুনিক বাংলাদেশের রূপকার এবং আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর, অর্থনীতিতে দক্ষ, বিজ্ঞানে দক্ষ, আইনে দক্ষ, পররাষ্ট্রনীতিতে দক্ষ, সর্ববিষয়ে দক্ষ থাকতে হবে। যিনি সর্ববিষয়ে দক্ষ হতে পারবেন না, শুধু জনগণের ম্যান্ডেট, পপুলারিটি নিয়ে দেশ গঠনের কাজে মনোনিবেশ হলে সেই শিল্পী মমতাজের মতো সংসদ ভবনে গিয়ে শুধু গান গাইতে হবে, আইন প্রণয়ন করা যাবে না। জোরে জোরে কথাটা বললাম। শিল্পী মমতাজের মতো সংসদে গিয়ে শুধু গান গাইতে হবে, সেখানে আইন প্রণয়নের কোনো ব্যবস্থা থাকবে না। জাতীয় সংসদ হচ্ছে সংসদ সদস্যদের আইন প্রণয়নের জায়গা। সেখানে মারিং কাটিংয়ের জায়গাও না, সেটা গান গাওয়ার জায়গাও না। সেটা গান গাওয়ার জায়গা না, গান গাওয়ার জন্য ফিল্ড আছে, স্টেজ আছে, সেখানে গান গাবেন। সংসদ ভবন গান গাওয়ার জায়গা না। এই সংসদ ভবনকে গান গাওয়ার জায়গা, ফকির মিসকিনের জায়গা, দুর্বৃত্তদের জায়গা, সন্ত্রাসীদের জায়গা বানানোর কারণেই বাংলাদেশের আজকে স্বাধীনতা ভূলুণ্ঠিত হচ্ছে। বাংলাদেশকে জুলাই আন্দোলন করতে হচ্ছে। 1971 সালের 16ই ডিসেম্বর তারিখে বাংলাদেশ স্বাধীন হলেও বাংলাদেশের মানুষ এই স্বাধীনতার কোনো বেনিফিট ভোগ করতে পারেনি। ভারতীয় আধিপত্যের কারণে এবং বাংলাদেশের অযোগ্য অদক্ষ নেতৃত্বের কারণে। যিনি একজন নেতা হবেন, তিনি হবেন বিচক্ষণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার থাকতে হবে। তিনি হবেন সবচেয়ে জনপ্রিয়, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। তিনি অন্যের চেয়ে অবশ্যই প্রযুক্তিগত, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সামরিক সর্বদিক থেকে তিনি হবেন জ্ঞানী, দক্ষ, বিচক্ষণ এবং যোগ্য। যিনি বাংলা রিডিং পড়তে পারেন না, ইংরেজিতে কথাই নাই, স্বশিক্ষিত, ভাত রান্না করার উপযুক্ত, তিনি হন 3 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশকে 5 বার বিশ্বের দরবারে তিনি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব দান করেছিলেন এই স্বশিক্ষিত প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী। ইমোশন 20 বছর ধরে তিনি হাসপাতালের মধ্যে মুমূর্ষু অবস্থায় জীবনযাপন করছেন, কোমায় আছেন। তাকে নিয়ে দুনিয়া প্রতিদিন হাজার রিপোর্ট প্রকাশিত হয়, কিন্তু প্রতিদিন হাজার মানুষ মারা যাচ্ছে না খেয়ে, অনাহারে। তাদের প্রতি কোনো কেয়ার নাই, কোনো খোঁজখবর নাই। বাংলাদেশের নেতা আরেক নেত্রী বাংলাদেশের 1400 মানুষকে গুম করে এবং 50,000 মানুষকে 50,000 মানুষকে পঙ্গু, তাদের চোখ, কান, নাক কারো নাই, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পাও নাই। আর হাজার মানুষ গুম করে দেশের ব্যাংক ব্যবস্থাকে পঙ্গু করে, দেশের মানুষকে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে দেশের থেকে লক্ষ কোটি টাকা পাচার করে এখন তিনি বাংলাদেশকে বিতাড়িত হয়ে তার মিত্র রাজ্য ভারতে আশ্রয় গ্রহণ করেছেন। এই রকম দুর্বৃত্তপরায়ণ একনায়ক, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, এইরকম লোক, এইরকম পরিবারতন্ত্র, এককতন্ত্র, সামরিক শাসিত সরকার তার চেয়ে নিকৃষ্ট। এদেশের মানুষ কেউ নাই করেছে যে তাদেরকে এত রক্ত দিতে হবে। শুধু কথায় রক্ত দ্বারা করতে হবে। এখন আর রক্ত নয়, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দেশের কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজের জীবন রক্ত না দিয়ে
এখন অন্যের রক্ত নিতে হবে। এই সন্ত্রাসী দুর্বৃত্তায়ন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই দেশকে সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেককে প্রতিবাদ মুখর হতে হবে। যে যেখানেই থাকে না কেন সেখান থেকে প্রতিবাদের ভাষা খুঁজে বের করতে হবে এবং শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। রক্ত অনেক দিয়েছেন। ১৯৭১ সালে ৩০ লক্ষ প্রাণ ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে। জুলাই বিপ্লবের সময় ১৪০০ মানুষ রক্ত দিয়েছে। তারপর হেফাজতের সময় রক্ত দিয়েছে। সেনাবাহিনী রক্ত দিয়েছে। আর কত রক্ত দিবেন? রক্ত দিতে, দিতে রক্ত ফুরিয়ে গেছে। এখন রক্ত দেওয়ার সময় নয়। এখন শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার সময়। যে যেখানে থাকেন সন্ত্রাসী, দুর্বৃত্ত, রাহাজানি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফটকা কারবারি, চোরা কারবারি, তারপর নিয়োগ বাণিজ্য, সিন্ডিকেট এগুলাকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ তথা বাংলাদেশের সাধারণ জনগণ সবাইকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, ইউটিউবের ভাই বোন ও বন্ধুরা, এরপরে এই বিষয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করবে ইনশাল্লাহ। বাংলাদেশ এখন আধুনিক বিশ্বের জগতে প্রবেশ করেছে। তাকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্যগত, প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। মানব সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং বাংলাদেশের মানব সম্পদ যাতে দক্ষ জনসম্পদে পরিণত হয় তার জন্য কাজ করতে হবে। সাধারণ শিক্ষা দূর করতে হবে এবং প্রযুক্তিগত এবং টেকনিক্যাল শিক্ষা বিস্তার ঘটাতে হবে। বাংলাদেশে একজন মানুষের যেন বেকার থাকে না, তার জন্য পঞ্চম শ্রেণীর পরই তাকে এমন শিক্ষা দিতে হবে যেন সে জীবনে একদিনও বেকার না থাকে। এই বাংলাদেশে বস্তা বস্তা পরিকল্পনা, কৃষককে ঋণ দিবেন, অমুককে ঋণ দিবেন, তমুককে ঋণ দিবেন, দিয়ে তাকে স্বাবলম্বন করবেন। এই ধরনের মেন্টালিটি সৃষ্টি না করে প্রত্যেকটা ছাত্র পঞ্চম শ্রেণী পড়ার পরে যেন একটা টেকনিক্যাল কাজ করে খেতে পারে, সেই রকমের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রবর্তন করা উচিত এবং প্রত্যেকটা শিক্ষককে সেই রকমভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত যাতে একজন লোক বাংলাদেশে বেকার না থাকে। বাংলাদেশের মানুষ যদি, আমি একজন ইকোনমিস্ট, আমি এই বস্তা বস্তা ব্রিটিশ আমলের ইকোনমিস্ট না, আমি একজন আধুনিক ইকোনমিস্ট, লেখাপড়া জানুন ইকোনমিস্ট। বর্তমানে বাংলাদেশকে সোনার বাংলাদেশ বানাতে হলে অর্থনীতির প্রতিটা জায়গায় ফোকাস মারতে হবে, প্রত্যেকটা জায়গায় হিট করতে হবে। বস্তা বস্তা মাইক্রো ক্রেডিট দ্বারা দেশ চলবে না। দেশ পরিচালনা করার জন্য প্রচুর বিনিয়োগ প্রয়োজন এবং দক্ষ মানব শক্তির কোনো বিকল্প নাই। দক্ষ মানব শক্তি গড়ে তুলতে পারলে, একজন মানুষের বেকার না থাকলে দেশ আপনা আপনি সোনার বাংলাদেশে পরিণত হবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, নিয়োগ বাণিজ্য, তদবির বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য এগুলা দূর করতে পারলে বাংলাদেশ এমনিতেই, এবং ঘুষ দুর্নীতি দমন করতে পারলে বাংলাদেশ এমনিতেই সোনার বাংলাদেশ গঠিত হবে ইনশাল্লাহ। প্রিয় ফেসবুক ভাই বোন ও বোনেরা, ইউটিউবের ভাই বোন ও বোনেরা, আসসালামু আলাইকুম।